বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন রসায়ন ক্লাস। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পেছনে অসংখ্য বিজ্ঞানীর দিনরাত পরিশ্রমের নিরলস পরিশ্রম রয়ে গেছে। সেখানে একজন বিজ্ঞানীর পরিশ্রম নয়, বরং অসংখ্য বিজ্ঞানী কিন্তু এই পর্যায় সারণীকে আধুনিক রূপ দেওয়ার জন্য পরিশ্রম করেছেন, গবেষণা করেছেন। তাদের মধ্য থেকে সর্বপ্রথম আমাদেরকে যেটা স্মরণ করতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 1789 সালে তার সময়ের জানা 33টি মৌলকে ধাতু এবং অধাতু এই দুটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। এরপর বিজ্ঞানী ডোবেরাইনার 1829 সালে মৌলসমূহকে বিন্যস্ত করার জন্য ত্রয়ী সূত্র দিয়েছিলেন। ত্রয়ী অর্থাৎ 3। এখানে 3-এর একটি ব্যাপার আছে, নাম শুনে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে ত্রয়ী সূত্রে কিন্তু 3-এর একটা ব্যাপার আছে। সূত্রটি হচ্ছে এরকম যে 3টি করে মৌলিক পদার্থকে যদি পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হবে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি। উদাহরণ হিসেবে আমরা একটি উদাহরণ নিয়েছি, এখানে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। আমাদের জানা আছে যে লিথিয়ামের পারমাণবিক ভর 7, সোডিয়ামের পারমাণবিক ভর 23 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39। আমরা যদি ডোবেরাইনার ত্রয়ী সূত্র অনুযায়ী প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক করি তাহলে আমরা পাই, একটু খেয়াল করো, আমরা পাই 23। তোমরা একটু খেয়াল করো 23 সেটা কিন্তু দ্বিতীয় মৌল অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভরের সমান। 1829 সালে এটাই ছিল ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এরপর 1864 সালে জন নিউল্যান্ড পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ সূত্র, অষ্টক সূত্র প্রদান করেছিলেন। সূত্রটি এরকম: যদি মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তাহলে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। সূত্রটি বোঝানোর জন্য আমি মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী এখানে সাজিয়ে নিয়েছি। একটু খেয়াল করো তোমরা, সবচেয়ে প্রথমে হাইড্রোজেনের পরবর্তী 8টি মৌল আমরা একটু গুনি, 1 2 3 4 5 6 7 8। আমরা পেয়েছি ফ্লোরিন, অর্থাৎ হাইড্রোজেনের ধর্ম অনেক ধর্ম ফ্লোরিনের ধর্মের সাথে মিলে যায়। ঠিক একইভাবে হিলিয়ামের ধর্মের সাথে তার অষ্টম মৌল 1 2 3 4 5 6 7 8 নিয়নের সাথে মিলে যায়। দেখো হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, নিয়নও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, সুতরাং এদের ধর্মের মধ্যে মিল থাকে। সূত্রটি দিয়েছিলেন নিউল্যান্ড 1864 সালে। ঠিক একইভাবে লিথিয়ামের সাথে ধর্মের মিল হবে সোডিয়ামের, বেরিলিয়ামের সাথে ধর্মের মিল হবে ম্যাগনেসিয়ামের। এটি ছিল নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপর 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর পেছনে অবদানের জন্য পর্যায় সারণীর জনক বলে অভিহিত করা হয়। তার দেওয়া পর্যায় সূত্রটি এরকম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের
ভৌত ও রাসায়নিক উভয় রকমের যত ধর্ম আছে সেই ধর্মগুলো তাদের পারমাণবিক ভর, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে, অর্থাৎ একই ধর্ম বারবার আসে। তিনি তখনকার সময় জানা 63টি মৌলকে 12টি সারি এবং 8টি কলামের একটি টেবিলে সাজিয়েছিলেন এবং ওই টেবিলটির ওই ছক ও সারণীটির নাম দেওয়া হয়েছিল পর্যায় সারণী। অর্থাৎ পর্যায় সারণীটা কিন্তু ডিমিট্রি মেন্ডেলিফের হাতে সূচনা পায়, এজন্য তাকে পর্যায় সারণীর জনক হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীতে দেখা যায় যে পারমাণবিক ভর অনুযায়ী, মেন্ডেলিফের সূত্র অনুযায়ী পারমাণবিক ভর অনুযায়ী যদি মৌলসমূহকে সাজানো হয় তবে বেশ কয়েকটি জায়গায় বিজ্ঞানীদের সমস্যায় পড়তে হয়, ঝামেলায় পড়তে হয়। সেই সমস্যাগুলো এড়ানোর জন্য পরবর্তীতে যখন 1913 সালে বিজ্ঞানী মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় তখন এই সূত্রটি একটু পাল্টে দেওয়া হয়। সূত্রটি তখন পাল্টে হয় মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন কিন্তু পূর্বের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আর থাকে না। পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন সাজানো হয় তখন এই সূত্রের নামটা হয়ে যায় আধুনিক পর্যায় সূত্র। শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে মেন্ডেলিফ মৌলসমূহকে সাজিয়েছিলেন পারমাণবিক ভর অনুযায়ী, যে কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল, কারণ তখনকার সময়ে পারমাণবিক সংখ্যাটা কিন্তু জানা ছিল না। পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়েছে 1913 সালে বিজ্ঞানী মোসলে কর্তৃক। তার পরবর্তীতে ওই পর্যায় সূত্রটাকে শুধরে নেওয়া হয়েছে, সংশোধন করা হয়েছে এবং আধুনিক পর্যায় সূত্র হিসেবে নামকরণ করা হয়েছে। সূত্রটি এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে পর্যায় সারণী সংশোধন হয়েছে এবং সর্বশেষ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড অ্যান্ড পিওর কেমিস্ট্রি, যেটাকে IUPAC বলা হয়ে থাকে, এই সংস্থাটি 118টি মৌলিক পদার্থের স্বীকৃতি দিয়েছে এবং পর্যায় সারণীতে 100টি মৌলিক পদার্থকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে, যে কারণে রসায়ন পাঠ করা, রসায়ন অধ্যয়ন করা, রসায়ন নিয়ে গবেষণা করা আজকে অনেক সহজ। পর্যায় সারণী যদি না থাকতো তাহলে এই 100টি মৌলিক পদার্থের প্রত্যেকটি মৌলিক পদার্থের ধর্মের মনে রাখা কিন্তু আমাদের জন্য সত্যি দুরূহ ছিল, বলতে গেলে অসম্ভবই ছিল। পর্যায় সারণীতে যদি আমরা যে কোনো একটি মৌলের ধর্ম জানতে পারি তাহলে ওই গ্রুপে আর যত মৌলিক পদার্থ আছে আমরা সবগুলো মৌলিক পদার্থের ধর্ম খুব সহজেই জানতে পারবো। এই ছিল পর্যায় সারণীর ছোট্ট একটি পটভূমি। তোমরা খুব খেয়াল করে পড়বে। আমরা এর পরবর্তী যে টপিক আছে সেই টপিকে আমরা চলে যাই। আমরা কিন্তু পর্যায় সারণীর সংক্ষিপ্ত একটা পটভূমি আমরা পড়ে ফেললাম। এবার আমাদেরকে একটু জানতে হবে পর্যায় সারণীতে একটি মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা হলো একটি মৌলিক পদার্থ পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে তার অবস্থান। অর্থাৎ যদি আমরা একটা মৌলিক পদার্থের পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর জানতে পারি, সেটাই হচ্ছে পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করা। আমাদেরকে পর্যায় সংখ্যাও বের করতে হবে, আমাদেরকে গ্রুপ সংখ্যাও বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু দেখো। পর্যায় নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান শক্তি স্তর সেটা হবে পর্যায় সংখ্যার সমান, এবং গ্রুপ নম্বর হবে ইলেকট্রন বিন্যাসে। আমাদেরকে দেখতে হবে এক্ষেত্রে মৌলটি কি S ব্লক নাকি P ব্লক নাকি
ডি ব্লক, আমাদেরকে এই ব্লক অনুযায়ী গ্রুপ নির্ণয় করতে হবে। যদি একটি মৌলের শেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে সেটি এস ব্লক মৌল। সেই ক্ষেত্রে এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি হবে ওই মৌলের গ্রুপ নম্বর। যদি মৌলটি পি ব্লক হয় অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং এস অরবিটালের পরে পি অরবিটাল থাকে তাহলে আমাদেরকে ওই ইলেকট্রন যোগ করে আরো 10 যোগ করতে হবে। যদি মৌলটি ডি ব্লক মৌল হয় অর্থাৎ যদি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং এস অরবিটালের পূর্বে ডি অরবিটাল ইলেকট্রন থাকে সেটা হবে ডি ব্লক মৌল এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ডি এবং এস এই ইলেকট্রন দুটিকে আমাদেরকে যোগ করে নিতে হবে। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে পর্যায় সংখ্যা কি করে বের করা যায় এবং গ্রুপ সংখ্যা কিভাবে বের করা যায়। পর্যায় সংখ্যা বের করা কিন্তু বেশ একটু সহজ, কিন্তু গ্রুপ সংখ্যা বের করতে হলে আমাদেরকে 3টি নিয়ম অনুসরণ করতে হবে। এস ব্লক মৌলের ক্ষেত্রে, পি ব্লক মৌলের ক্ষেত্রে এবং ডি ব্লক মৌলের ক্ষেত্রে। আমি আবার বলছি, এস ব্লক মৌলে শুধু এস, পি ব্লকের জন্য এস প্লাস পি প্লাস 10 এবং ডি ব্লকের জন্য ডি প্লাস এস। চলো দেখি আমরা উদাহরণ দিয়ে কিভাবে মৌলের অবস্থা নির্ণয় করা যায়। এক্ষেত্রে বিষয়টি বোঝার জন্য আমি 3টি উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণ সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11। তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস করতে পারো, আমি ইলেকট্রন বিন্যাস করেছি। দেখো সর্বশেষ স্তরে 3s1, কাজেই আমরা বলতে পারি এটি এস ব্লক। এবং এর সর্বোচ্চ প্রধান শক্তি স্তর 3, দেখা যাচ্ছে তো, অতএব এটি পর্যায় হবে 3 এবং গ্রুপ হবে যেহেতু এস ব্লক এস এর সমান অর্থাৎ 1। ফসফরাস 15, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এস এবং পি আছে, অতএব এটি পি ব্লক মৌল। এখানে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর 3, অতএব এক্ষেত্রেও পর্যায় 3, কিন্তু গ্রুপ এখানে কত হবে? এস প্লাস পি প্লাস 10। এসে আছে 2টি ইলেকট্রন, পিতে আছে 3টি ইলেকট্রন, আর আমাদেরকে 10 যোগ করতে হবে, অতএব গ্রুপ নম্বর হবে এক্ষেত্রে 15। এবার আসো আমরা শেষ ক্রোমিয়াম 24, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার পর দেখো এর সর্বশেষ স্তরে এস ইলেকট্রন আছে কিন্তু তার আগের স্তরে কিন্তু ডি অরবিটাল আছে। সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং তার আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল রয়েছে, তাহলে এটি ডি ব্লক মৌল। এটি তাহলে ডি ব্লক মৌল। তাহলে এর পর্যায়ে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর এক্ষেত্রে 4, তাহলে এখানে পর্যায় হবে 4। যেহেতু এটি ডি ব্লক মৌল, এক্ষেত্রে ক্রোমিয়াম ডি ব্লক মৌল, কারণ এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে আছে এস অরবিটাল এবং তার ঠিক আগে আছে ডি অরবিটাল। যেহেতু ডি ব্লক মৌল তাই নিয়ম অনুযায়ী এর গ্রুপ হবে ডি এবং এস এর যোগফল। ডি তে আছে 5টি ইলেকট্রন, এস এ আছে 1টি ইলেকট্রন, 5 আর 1 6, অর্থাৎ ক্রোমিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 6। আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান অনুযায়ী তার কিছু ধর্মের মধ্যে আছে মৌলটির আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, মৌলটির আয়নীকরণ শক্তি, মৌলটির ইলেকট্রন শক্তি, মৌলটির তড়িৎ ঋণাত্মকতা। এই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সর্বপ্রথম আমরা মৌলের আকার নিয়ে আলোচনা করব। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ।
আচ্ছা, তোমরা ক্লাস 8-এ যখন ইলেকট্রন বিন্যাস করেছো, তোমরা কিন্তু যখন ইলেকট্রন বিন্যাস করতে তোমরা বৃত্ত দিতে, ওই বৃত্তগুলো কিন্তু আসলে কোন মৌলের পর্যায় সংখ্যা, পর্যায় বা কক্ষপথ বা শক্তি স্তর। তোমরা একটু চিন্তা করো যে একটি মৌলের পর্যায় সংখ্যা 3 আর একটি মৌলের পর্যায় সংখ্যা 4, তাহলে কোন মৌলটির আকার বড় হবে? তোমরা নিশ্চিত, তোমরা শিওর যে মৌলটির পর্যায় সংখ্যা 4, অর্থাৎ যার ইলেকট্রন বিন্যাসে 4টি সার্কেল বা 4টি বৃত্তের প্রয়োজন হয়, ওই মৌলটির আকার কিন্তু বড় হবে। যে মৌলটির পর্যায় সংখ্যা 3টি পর্যায় আছে, সেই মৌলটির চেয়ে যে মৌলটির পর্যায় সংখ্যা বেশি, সেই মৌলটির আকার বড়, সেই মৌলটি পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বড়। তোমরা বুঝতে পেরেছো মনে হয়। তাহলে আমরা যে 3টি উদাহরণ নিয়েছি, এই 3টি মৌলকে আমরা একটু খেয়াল করি। দেখো, সোডিয়ামের পর্যায় সংখ্যা 3, ফসফরাসের পর্যায় সংখ্যা 3 এবং ক্রোমিয়ামের পর্যায় সংখ্যা 4। যেহেতু ক্রোমিয়ামের পর্যায় সংখ্যা 4, তাহলে আমরা এখন খুব সহজেই বলতে পারবো যে ক্রোমিয়াম, এই সোডিয়াম, ফসফরাস এবং ক্রোমিয়ামের 3টির মধ্যে ক্রোমিয়াম সবচেয়ে বড়। কেন? ক্রোমিয়ামের পর্যায় সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু ক্রোমিয়ামকে আমাদেরকে 4টা বৃত্ত দিয়েই ইলেকট্রন বিন্যাস করতে হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 3টি বৃত্ত দিলেই হবে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলেও কিন্তু আমাদেরকে 3টা পর্যায় দিলেই হবে। আমরা কথা না বাড়িয়ে বলতে পারি ক্রোমিয়াম এক্ষেত্রে সবচেয়ে বড়। ক্রোমিয়াম ইজ গ্রেটার দ্যান ওয়াল, সোডিয়াম, ফসফরাস, ক্রোমিয়াম, সবচেয়ে ক্রোমিয়াম বড়। তাহলে সোডিয়াম আর ফসফরাসের দুইটারই কিন্তু পর্যায় সংখ্যা 3 হয়ে গেছে, সেম হয়ে গেছে। এদের মধ্যে এখন কোনটিকে আমরা বড় ধরবো, কোনটির আকার বেশি? আমরা কিন্তু মৌলের আকার নিয়ে কথা বলতেছি। কোনটির আকার বেশি, আমাদেরকে এবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। পর্যায় কিন্তু সেম হয়ে গেছে। ক্রোমিয়াম বড় বুঝলাম, ক্রোমিয়ামকে নিয়ে আর কোনো সমস্যা নেই। সমস্যাটা এখন সোডিয়াম এবং ফসফরাসকে নিয়ে। এখানে তোমরা একটু খুব খেয়াল করবা যে পর্যায় সারণীর বামের মৌল আকারে বড়, বা পর্যায় সারণীর বামের মৌলের আকার বেশি, পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তাহলে সোডিয়াম আর ফসফরাসের মধ্যে সোডিয়াম 11, সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, তারপরে গিয়ে ফসফরাস 15। কাজেই আমরা বলতে পারি সোডিয়াম বামে অবস্থিত। যেহেতু বামের মৌল আকারে বড় হয়, সোডিয়াম এবং ফসফরাসের মধ্যে সোডিয়াম বামে আছে, তাই সোডিয়াম ফসফরাসের তুলনায় বড়, এবং ফসফরাস যেহেতু ডানে আছে, ফসফরাস এক্ষেত্রে সবচেয়ে ছোট। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে পর্যায় সারণীর অবস্থান থেকে আমরা কি করে একটা মৌলের বড় ছোট আমরা নির্ণয় করতে পারি। আমার মনে হয় তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবার একটু সংক্ষিপ্ত আকারে বলছি। যে মৌলের পর্যায় যত বেশি হবে, সেই মৌলের ইলেকট্রন বিন্যাসের কক্ষপথ কিন্তু সেই পর্যায় সংখ্যার সমান, তাই সেই মৌলটি বড়। যেহেতু ক্রোমিয়ামের পর্যায় বেশি, তাই ক্রোমিয়াম সবচেয়ে বড়। কিন্তু পর্যায় যখন সমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পর্যায় সারণীর বামের মৌল আকারে বড় হয়। সোডিয়ামের পরে কিন্তু অনেক পরে, সোডিয়াম বামে আছে, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস, ফসফরাস কিন্তু ডানে আছে। যেহেতু সোডিয়াম বামে আছে, তাই সোডিয়াম বড় হবে এবং ফসফরাস এক্ষেত্রে ছোট হবে।
তোমরা এই উদাহরণটা খাতায় তুলে রাখবে এবং এই উদাহরণে আমি যে নিয়মটি শিখিয়ে দিয়েছি এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে পর্যায় সারণীতে আকার নির্ণয় করতে হবে আমাদেরকে। আমরা যদি আকার নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ আর যে বৈশিষ্ট্যগুলো আমাদের আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা সবগুলাই নির্ণয় করতে পারবো। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে মৌলের আয়নীকরণ শক্তি, মৌলের ইলেকট্রন শক্তি এবং মৌলের তড়িৎ ঋণাত্মকতা। আমরা এবার এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। মৌলের আকার যত বড় হবে, দেখো আমি বোর্ডে লিখেছি যে মৌলের আকার যত বড় হবে, মৌলের ইলেকট্রন শক্তি, মৌলের আয়নীকরণ শক্তি, মৌলের তড়িৎ ঋণাত্মকতা যেটাই বলো না কেন সবগুলাই তত কম হবে। অর্থাৎ মৌলের আকারের উল্টা এগুলো। মৌলের আকার যত বড় হবে, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা তত কম হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইলেকট্রন শক্তি কি, তড়িৎ ঋণাত্মকতা কি, এগুলো কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে তোমরা যেটা দেখলে যে আমরা যদি কোনো মৌলের আকার নির্ণয় করতে না পারি, আমরা কিন্তু ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো আমরা বের করতে পারবোই না। সর্বপ্রথম আমাদেরকে পরমাণুর আকার নির্ণয় করা শিখতে হবে। যদি তোমরা আকার নির্ণয় করা বুঝে থাকো তাহলে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে যে আকার যত বড় হবে, যেটাই বলুক না কেন, ইলেকট্রন শক্তি আসতে পারে পরীক্ষায়, আয়নীকরণ শক্তি আসতে পারে, তড়িৎ ঋণাত্মকতা আসতে পারে, যেটাই আসুক না কেন আমরা বলে দিতে পারবো মৌলের আকার যত বড় হবে, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি তত কম হবে। অতএব আমরা যে উদাহরণটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছি, ক্রোমিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সেক্ষেত্রে ইলেকট্রন শক্তির ক্রম হবে এইটার উল্টা, পরমাণুর আকারের উল্টা। অর্থাৎ এক্ষেত্রে ফসফরাসের ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি হবে, সোডিয়ামের হবে মাঝামাঝি এবং সবচেয়ে কম হবে ক্রোমিয়ামের, কারণ ক্রোমিয়ামের আকার সবচেয়ে ছোট ছিল। ঠিক একইভাবে আয়নীকরণ শক্তির ক্রম হবে ফসফরাসের সবচেয়ে বেশি, সোডিয়ামের মাঝামাঝি এবং ক্রোমিয়ামের সবচেয়ে কম, কারণ ক্রোমিয়ামের আকার কম। ঠিক একইভাবে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও একই ক্রম হবে, অর্থাৎ ফসফরাস সবচেয়ে বেশি, সোডিয়ামের মাঝামাঝি এবং ক্রোমিয়ামের সবচেয়ে কম, কারণ ক্রোমিয়ামের আকার কিন্তু বেশি ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকের ক্লাসের সবচেয়ে শেষে এসে গেছি। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। তার আগে তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিতে চাই। তোমরা সবাই কিন্তু বাড়ির কাজটি তুলে নেবে এবং অবশ্যই করবে, এবং আশা করি তোমরা সবাই পারবে। বাড়ির কাজটি একটু সহজ। তোমরা ক নম্বরে আধুনিক পর্যায় সূত্রটি লিখবে, খ নম্বরে একটু ব্যাখ্যা করবে। ত্রয়ী সূত্র ছিল আধুনিক পর্যায় সারণীর একটি ভূমিকা, আসলেই কিন্তু একটা ভূমিকা ছিল, কারণ বিজ্ঞানী ডোবেরাইনার কিন্তু ইচ্ছা করেছিলেন মৌল সমূহকে সুশৃঙ্খল করার। তোমরা সেখান থেকে বুঝে বুঝে লিখবে। উদ্দীপক অনুযায়ী এক্ষেত্রে একটি পর্যায় আছে, এর আগে পর্যায় আছে, এর পরে পর্যায় আছে। আমরা একটু আগে আকার বের করা শিখেছি, এখান থেকে বুঝে বুঝে কোন মৌলটির আকার সবচেয়ে বড় হবে তোমরা সেটা ব্যাখ্যা করবে। এবং সবচেয়ে শেষে উদ্দীপকের পর্যায়টিতে, শুধু এই যে পর্যায়, এই পর্যায়টিতে আয়নীকরণ শক্তির মানের যে পরিবর্তন, সেই পরিবর্তন তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তোমরা তোমাদের বইয়ের হেল্প নিবে এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।